তো আমাদের আসলে দুই দিক থেকে সচেতন হইতে হবে। আমাদেরও আরো বেশি, দুদিন পর পর এভাবে তো উচ্ছেদ করা সম্ভব না, ওনাদেরও সচেতন হইতে হবে। আমরা আমাদেরকে বলেছি যে আমাদের পুরাতন বাজারে আমাদের পৌরসভার একটা শেড আছে, এটা পুরো ওপেন, খালি পড়ে আছে, এবং পৌরসভা থেকে বলা হয়েছে যে 6 মাসে সেখানে কোনো ব্যবস্থায় 1.5 ঘন্টা শুধুমাত্র ব্যাকলগ হয়, শুধুমাত্র এই কয়েকটা বাজারের কারণে। আপনার কংসনগর বাজার, জাফরগঞ্জ, দেবিদ্বার, এবং এগুলো হচ্ছে ফিডার রোড। এই ফিডার রোডে যখন গাড়িটা একদম স্পিডে আসে, এখানে এসে স্লো হয়, এইগুলো আস্তে আস্তে এটার একদম মানে ইম্প্যাক্ট পড়ে পুরো কুটি চমনি পর্যন্ত। এখন সেই জায়গা থেকে আমাদের রাস্তাটা কিন্তু যথেষ্ট, দেবিদ্বার বাজারের রাস্তাটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু এখানে ওই যে দোকান বসে এবং এখানে হচ্ছে অটোগুলা থামে। তো অটোগুলা থামার কারণে যখন গাড়িটা আসে তখন তো স্লো হয়ে যায়, স্বাভাবিকভাবে একটার পর একটা একটু স্লো হয়। এখন ওনাদেরকে আমরা কেমনি নিয়ে যেতে পারি, মানে এই ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি, মানে এই ক্ষেত্রে আপনারা কেন নিয়ে যেতে পারছেন না, এখানে বাধাটা কোথায়, এবং হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি আমাদেরকে একটু বলুন, তাহলে আমরা ওই অনুযায়ী আমরা এখানে কোঅপারেট করবো আপনাদের। আমার মনে হয় আমি কার্যপত্রটা শেষ করি, তারপরে ফ্লোর ওপেন করে দিলে ওনারা এই বিষয়ে মতামত করবেন। আমাদের আরেকটা বিষয় ছিল মোবাইল কোর্ট পরিচালনা। আমাদের জানুয়ারি মাসে আপনার 20টি মোবাইল কোর্টের মামলা পরিচালনা করা হয়। 20টি মামলায় প্রায় 8,22,400 টাকা জরিমানা করা হয়েছে এবং 6 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যেসব আইনে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন, ঈদ প্রস্তুত এবং ভাতা স্থাপন আইন, সার ব্যবস্থাপনা আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন। এই 6টি আইনে আমরা 20টি মোবাইল কোর্ট পরিচালনা করি গত মাসে। আর এটা ছিল গ্রাম আদালতে মামলা দায়ের সংক্রান্ত। আমাদের জানুয়ারি মাসে গ্রাম আদালতে 15টি ইউনিয়নে বা 64টি মামলা দায়ের হয়, সেগুলোর মধ্যে 41টি মামলা আমাদের নিষ্পত্তি করেছি। আমরা জানি যে আমাদের প্রত্যেক ইউনিয়নে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 5টি করে বা 75টি মামলা দায়ের করার কথা প্রত্যেক মাসে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটু পিছিয়ে আছি। আমরা মাত্র 64টি মামলা দায়ের করেছি, 75টা থেকে প্রায় 11টি কম। আমি আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মন্ডল এখানে আছেন, আমি আপনাদেরকে সদয় মানে কি আপনাদের রিকোয়েস্ট করি যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু আন্তরিকভাবে কাজ করবেন। আমাদের যদি আমরা গ্রাম আদালতকে সক্রিয় করতে পারি তাহলে হচ্ছে আমাদের উচ্চ আদালতে মামলার সংখ্যা কমে যাবে। আমাদের ছোট ছোট যেসব বিরোধগুলো সেগুলো গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে গ্রাম আদালতের বিষয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের যারা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আছেন, আমাদের হিসাব রক্ষক আছেন, এবং সবাইকে আমরা ট্রেনিং দিচ্ছি, ইভেন গ্রাম পুলিশদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে। সুতরাং আপনারা এই বিষয়টা নিয়ে যদি আরেকটু আন্তরিকতার সহিত কাজ করেন, এই লক্ষ্যমাত্রাটা আমরা অর্জন করতে পারি। এই ছিল আমার কাছে কার্যপত্র। এবার আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি। আপনাদের যদি আইন শৃঙ্খলা রিলেটেড কোনো বিষয়ে মতামত থাকে আপনারা বা কোনো পরামর্শ থাকে, আপনারা আমাদের মহোদয় এখানে আছেন, আপনারা আপনাদের উপস্থাপন করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সভাপতি এবং আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা, মাদকে সয়লাভ হয়ে গেছে, একটা জেনারেশন কিন্তু ধ্বংসের পথে, এবং বড় বড় ডিলার আগে যারা ছিল তাদের সাথে নতুন করে ডিলার যুক্ত হয়েছে। তারা খুব সহজভাবে বর্ডার ক্রস করে, বিশেষ করে বরিচম ব্রাহ্মণপাড়া হয়ে আমাদের দেবিদ্বার মোটামুটি ভালো অবস্থান করেছে। এই নিয়ে খুব বেশি আলোচনা করবো না, আমরা অতীতে আলোচনা করেছি। চাঁদাবাজির বিষয়টা আমরা সবাই জানি, এই নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য এটা নিয়ে প্রত্যেকটা আলোচনায় এই বিষয়টা নিয়ে একটু তোলপাড় থাকেন। আর ইফতিজিংটা ইদানিং একটু কমছে কিছু অভিযানের কারণে, এবং এটা অব্যাহত রাখতে হবে অভিযানটা। এই 3টা বিষয় আমি খুব বেশি গেলাম না। আরেকটা বিষয় হলো যে আইন শৃঙ্খলা কমিটির যিনি হলেন এই আমাদের মূল কর্ণধার, বিশেষ করে অফিসার ইনচার্জ, আমি আগেও আবেদন করেছিলাম যে আমাদের আইন শৃঙ্খলার বিষয়গুলো যে গত মাসের এবং আজকের দিন, আজকে কয় তারিখ, 25 তারিখ পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উপস্থাপন করা। আমরা যদি 2 মাস আগে থাকি, 2 মাসের পরের ইতিহাসটা কিন্তু আমাদের জানা নাই, পরে ঘটনাগুলো জানা নাই। এই জন্য আগে আবেদন করছি, আজকেও বলবো, ছোট করে বলবো যে যেদিন মিটিং আমরা শুরু হবে এর আগের দিন পর্যন্ত গত মাস থেকে এই মাসের সাবস্টেন্সটা আমরা দেখতে চাই। আরেকটা বিষয় হলো যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আপনাদেরকে বারবার অনুরোধ করি যে আইন শৃঙ্খলার মূল বিষয়টা কিন্তু আপনাদের কাছে। আপনারা যদি প্রত্যেকটা ইউনিয়নের সার্বিক অবস্থা আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন, উপজেলা কমিটি সেখান থেকে একটা সাবস্টেন্স নিয়ে এগুলো একটা পথ খুঁজে পায়। আপনারা যদি মুখ বন্ধ করে রাখেন, কথাগুলো বলবে কি? আপনারা তো একেবারে মাঠ পর্যায়ে আছেন, আপনাদের ওয়ার্ড আছে, আপনাদের ইউপি সদস্য আছে, আপনারা নানা মানুষের সাথে আপনাদের সম্পর্ক,
অতএব আপনারা আপনাদের মনের কথাটা বলবেন। আর কমিটিটা কিন্তু আমাদের অনেক দিন যাবত হয় না, যেহেতু নতুন করে আমরা একজন সংসদ সদস্য পেয়েছি, আমরা আশা করবো যে আইন শৃঙ্খলা কমিটিটা খুব দ্রুত করা, কারণ আইন শৃঙ্খলার বিষয়গুলো আলোচনা করতে যেয়ে আমাদের কিছুটা সমস্যা হয় আলোচনার ক্ষেত্রে, যেহেতু ব্যাপক মানুষের সমাগম থাকে, এটা কিন্তু থাকা উচিত না, এটা করে নেবেন। আর মাটি কাটার বিষয় তো অভিযান অব্যাহত সবারই আছে, আমাদের এমপি সাহেবও এখানে যথেষ্ট পরিশ্রম করতেছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করতেছেন, উপজেলা প্রশাসনও করতেছেন। আমাদের জমি নষ্ট হচ্ছে, আমাদের গুমতি বেড়িবাঁধ নষ্ট হচ্ছে, ট্রাকের চাপায় আমাদের এই আইগুলো ধ্বংস হচ্ছে, ধুলাবালিতে আমাদের শ্বাসকষ্ট বাড়ছে, মানে নানা ভাবে আমরা একটা বিব্রতকর অবস্থা আছে। 23টা ব্রিকফিল্ডের কারণে এবং মাটি কাটা দালালদের কারণে এই অবস্থা। তো এটা নিয়ে আলোচনা আমি করব না, এটা অনেকটা হয়েছে বা আমরা সবাই জানি। আর কিশোর গ্যাংটা মোটামুটি এই 2-একটা অভিযানের পরে একটু কমছে আমার মনে হয়, যেহেতু মারামারি খুব একটা দেখছি না, ওইরকম কোনো ইয়ে পাচ্ছি না। আর যানজটের বিষয়, এটা তো আমরা প্রত্যেকটা সভাতে একই কথা, যানজট নিরসন নিউ মার্কেট থেকে আপনারা যারা গাড়িতে আসেন, আপনাদের তো অনেকের কষ্ট হয়, কিন্তু আমরা যারা পায়ে হাইটে আসি, রিক্সা আসতে তো অনেক সময় লাগে, আমাদের কিন্তু খুব কষ্ট হয়। যে ফুটপাথ দিয়ে আসবো ওই ফুটপাথে কিন্তু ব্যবসায়ীরা বসে আছে, যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলবে, চান্দিনা রোডের মাথা একটা বিজি এলাকা, যে একটা ব্যস্ততম সড়ক, এবং এই সড়কটা কিছুদিন আগে আসাদ আব্দুল্লাহর সহযোগিতায় এবং তার সুউচ্চ কণ্ঠস্বরের কারণে কিন্তু এটা 14.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কাজটা কিন্তু হচ্ছে, একটু বাকি আছে। কিন্তু প্রতি কিলো যদি 1 কোটি টাকা যায়, সেই মানের কাজটা কিন্তু হয় নাই। সড়ক কিন্তু প্রশস্ত হয় নাই, সড়কের সাইডে কিন্তু গর্তগুলো এখনো আছে, কোন রকমে কিছু কিছু জায়গায় কাজ করছে, বাকি জায়গাগুলো শুধু ইট ঢালাই দিয়ে চলে গেছে, একটু উঁচা করছে, কিন্তু এটা মানসম্পন্ন হয় না। এটা তদারকি কারা করেন সেটাও জানি না, এটা একটু দেখবেন। আর আমরা দীর্ঘদিন লড়াই করে আমাদের এই চান্দিনা আর কুমিল্লা সিটি হাইওয়ে সড়কের কিছু কিছু জায়গা বরাদ্দ আমরা পেয়েছি, কাজও দ্রুত শুরু করার কথা। যদি হাসান আব্দুল্লাহর এই ইয়েতে খুব চাপের মুখেই খুব দ্রুততার সাথে কিন্তু কিছু টাকা বরাদ্দ হয়েছে, এবং নিউ মার্কেট যে কাজটা হচ্ছে এটা দীর্ঘদিন হচ্ছে। আরেকটা বিষয় হলো, আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে ওঠারও কোনো সুযোগ নাই, ড্রেনের কারণে অনেক উঁচু হয়ে গেছে। এটা যদি লেভেল না করে দেওয়া হয় তাহলে কিন্তু গাড়ি সহ কোনো গাড়ি এদিকে চলাচল করতে পারে না, এটা একটু দেখবেন। এটা আরেকটা বিষয় হলো, এর পাশ দিয়ে দেখবেন যে দোকানগুলোর সামনে এখানে জেনারেটর বসানো আছে, দোকানগুলোর সামনে রডের ব্যবসা আছে, এটা সরকারি জায়গা, এখানে ট্রাক ফেলে রাখছে, ট্রাক্টর ফেলে রাখছে, এখানে বিলবোর্ড দেওয়া আছে। এই জায়গাগুলো পরিশোধ করলে আমরা স্বাচ্ছন্দ্য ভাবে চলাফেরা করতে পারি। আমাদের চলার জন্য যে ফুটপাথ করা হয়েছে, ফুটপাথও কিন্তু ভাড়া দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীদের কাছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আমার টান আছে, এখন আমার টান নাই, কারণ আমাকে আগে বাঁচতে হবে, আমার জনগণের এই নিরাপদ ভাবে চলাফেরার জায়গাটা করতে হবে। তাদের জায়গা কিন্তু আছে, পুরাতন বাজারে গেলে আমার প্রয়োজন হলে, আমার দুধ কিনতে হলে আমার পুরাতন বাজার যেতে হবে, আমার শাকসবজি কিনতে হলে ওখানে আমি যাবো, ওখানে যাক জেলা পরিষদের নিচের জায়গাটা এখানে একটা মার্কেট করে দেওয়া হোক, একটা তো এখানে আছে বিদ্যুৎ অফিস না, এই বিদ্যুৎ অফিসের যে পুরাতন জায়গাটা, এখানে তো বিশাল মার্কেট আছে, জেলা পরিষদের নিচের জায়গাটা, ওখানে কোনো কাজ মানে কেউ ব্যবসাও করে না, মালিকরাও একটু ধরে। অতএব এই জায়গাটা এখন আছে, এটা পরিষ্কার করে একটা অপশন দিয়ে দেন। আর থানাঘাট এলাকা বিশাল জায়গা আছে, অনেকগুলো স্থাপনা আছে, মাছের আরো নিউ মার্কেট কেন? এটা আরো 5 বছর আগে নিউ মার্কেট আর পুরাতন বাজারে একটা পুকুর ভরাট করে কিন্তু মাছের আরোদের জায়গা করা হয়েছে, কিন্তু এগুলো ওখানে যাচ্ছে না কেন? এইখানে এই মাছের পানিতে কিন্তু রাস্তাটা নষ্ট হচ্ছে। এই জায়গাটা সরাই নিলে আমাদের জায়গা আছে, প্রচুর জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে, ওখানে আমরা নিতে পারি। এখন কাঁচা বাজারটা এখানে ইজারা না দেওয়ার পক্ষে বারবার প্রতি বছরে কিন্তু বলি এটা দিন না, ওই যে অংশটা ওইটাই দেন, বাড়তি জায়গাটা না। তো যানজট কিন্তু আমাদের যায় না। আপনারা অভিযান করছেন, বিশাল অভিযান, দোকানপাট হচ্ছে আবার আসে, কিন্তু যেদিন অভিযান করছেন ওই দিন কিন্তু বিকাল বেলা দেখছি ওই যে দালাল শ্রেণীরা যারা চাঁদাবাজি করে, যারা দোকান বসায় 1 হাত 2 ফুট 3 ফুট এইভাবে জায়গাগুলো যারা বিক্রি করে, ওই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে তারা একটা মিটিং করছে, সর্বদলীয় মিটিং, যে এখন থেকে তোমরা ভ্যান গাড়িতে চালাইবে, আমরা খবর রাখবো, পুলিশ আসার লোক বা ম্যাজিস্ট্রেট আসার লোক তোমরা এটা নিয়ে দূরে সরে দেবে। এটা বসতে বসতে এখন আগের জায়গায়, এখন
এই অবস্থা। আর আমি পুরো প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে অনেকবার বলছি যে আমাদের এই যে সিএনজি অটো রিক্সাগুলো এগুলো একটু নিয়ন্ত্রণে আনা, রেজিস্ট্রেশনের মাধ্যমে টাকা কিন্তু এখন উঠছে, 1800 টাকা উঠছে, কিন্তু এটা কোথায় যাচ্ছে? গত বছর আপনি আসার আগে কিন্তু সবাই সবগুলো সিএনজির টাকা কিন্তু নেওয়া হয়েছে 1800 টাকা করে, কিন্তু এটা উপজেলার এই পৌরসভার তত্ত্বাবধানে টাকাটার হিসাব কিন্তু আজও পাইনি। আপনি কিন্তু বারবার প্রমাণ সহ দেখাইছি এটা হিসাবটা পাইনি। এই টাকাগুলো কে নেয়? এই বার্ষিক ফি কে নেয়? এখনো সেটা কারা নিচ্ছে? আমি একজনকে আজকে বলছিলাম থাকার জন্য প্রমাণ স্বরূপ যে এই লোকটা কেন টাকা দেবে, এটা নিবে কেন? আপনি তো জানেন না কারা নিচ্ছে। এই জন্য বলছি একটা রেজিস্ট্রেশন করলে এটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে, সেই যে অটোগুলা নিয়ন্ত্রণে চলে আসে, আর বাইরের গুলা দূরে থাকবে। আমরা এত বেশি অটো সিএনজি রোডে উঠছে যে আমাদের সাধারণ মানুষ হাঁটা চলারও বিঘ্ন করতেছে। অতএব এটা নিয়ন্ত্রণে আনতে হলে এবং রাস্তায় যে যানজট সৃষ্টি হয় এটার আরেকটা কারণ হলো শুধু ফুটপাত না, ফুটপাতে যে ব্যবসায়ীরা দখল করছে সেটা না, এটা কিন্তু ওই সিএনজি অটো তারা কিন্তু আসতে দাঁড়ায় যায়। এই হাসপাতাল গেট দেখেন, স্বাস্থ্য কর্মকর্তা এখানে আছে, হাসপাতালে ঢোকা যে কত কষ্টের, একটা রোগী যাওয়া যে কত কষ্টের, এখন পর্যন্ত এই জায়গাটা নিয়ন্ত্রণ হলো না। হাসপাতালের সামনের দোকানগুলো এখনো কিন্তু পরিষ্কার হয় না, আবার বসে যায়। এটা পরিষ্কার ভাবে বলবো, গেটের পাশের দোকানগুলো উচিত করে দিতে হবে, ওরা কিন্তু প্রভাবশালী। আর হাসপাতালের যে মার্কেটটা আছে সামনে, এটা কোনো ব্যক্তি মালিকানার জায়গা না, এটা সরকারি এবং জেলা পরিষদের ভুয়া কাগজে তারা কিছু কাজ করে রাখছে, এটা পরিষ্কার করে দিলাম। এটার কাগজপত্র নিয়ে আগে মামলা হয়েছিল, ওই ডকুমেন্ট গুলো আমার কাছে আছে। এবার যানজট নিরসনে কলেজ রোডের এই পাঁচটা একটু দেখবেন, এত ওই জায়গায় স্থানান্তরিত করে দেন। আমরা একটু নিরাপদে স্কুল কলেজ প্রতিষ্ঠান এখানে কর্মকর্তাদের আবাসস্থল আমরা রাস্তাটা যাতে একটু ভালো পাই। আর চান্দিনা রোডের এই মাথাটা খুব খারাপ অবস্থা, এখানে অনেকগুলো সিএনজি দাঁড়ায় থাকে, এরপরে ভ্যান দাঁড়ায় থাকে, মানুষ যাওয়ার কোনো সুযোগ নেই, দুইটা গাড়ি ক্রস করতে 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগে, এটা দেখবেন। আর একটা বিষয় হলো হাসপাতাল, সরকারি হাসপাতাল নিয়ে তো আমরা প্রত্যেক মিটিং এ কথা বলি, এনে আমাদের স্বাস্থ্য কর্মকর্তা আছেন, এটা একটু পরিবর্তন করা দরকার। 1991 সালে উপজেলা স্বাস্থ্য কমিটি গঠন করা হয়েছে এবং তার 18 বছর পরে এটিএম গোলাম মোস্তফা আয়েশা 2009 সালে 2টা মিটিং করেছিলেন। তারপরে যে এমপিরা আছেন অনেক অনুরোধ করেও একটা মিটিং করতে পারেনি। ওই যে 91 সালে করার পরে কিন্তু এই 50 শয্যা হাসপাতালে ভবন রয়েছে। আর এটার মূল কারণ হলো এটা সভাপতি হলেন মাননীয় সংসদ সদস্য, যার কারণে এই উপজেলা স্বাস্থ্য কমিটির কোনো মিটিং করা সম্ভব নয়। এটা সভাপতি হইলেন মাননীয় সংসদ সদস্য। তো আজকে যেহেতু নবাগত সংসদ সদস্যের সামনে পেয়েছি, আমি স্বাস্থ্য কর্মকর্তাকে অনুরোধ করবো পুরাতন যে সর্বশেষ কমিটিটা সেটাও আমার কাছে আছে, আপনার ভাইরা আছে কিনা জানি না, থাকলে একটু সংশোধন করে এটা করা দরকার। কারণ আমাদের তো 24 জন চিকিৎসক আছে দেবিদ্বার হাসপাতালে, হ্যাঁ 44 জন নতুন আসছে, কিন্তু পোস্ট আপনার 24টা, কিন্তু এর মধ্যে দেখা যায় 11 জন হলে প্রেশনে চলে গেছে বিশেষজ্ঞ সহ। এই 11টা পোস্টে কোনো লোক নাই, দেওয়া যাবে না। আর বাকি থাকে যে এই 12 জনের মধ্যে অসুস্থ থাকে, ছুটি ছাড়া নিয়ে থাকে 4-5 জন থাকে। তো প্রভাবটা কোথায় পড়ে যায়? ওই যে ইউনিয়ন পর্যায়ে যে চিকিৎসকরা আছে তাদেরকে কিন্তু সদরে নিয়ে আসে, ওদিকটা কিন্তু বিরাট ঘাটতি পড়ে যায়। এই জন্য বলছি যে পেশনের যে চিকিৎসকরা যাবে এখন থেকে একটা নীতিমালা করতে হবে। মাননীয় সংসদ সদস্য আছেন এখানে, এটা তাদের পক্ষে সম্ভব না, এটা জাতীয় সংসদে উত্থাপন করতে হবে। পেশনে যাওয়া মানে এখান থেকে তাকে বাদ দেওয়া, আরেকটা লোক এখানে এই রেকর্ড করার ব্যবস্থা করতে হবে, তা না হলে এই ঘাটতিটা সারা দেশের একই থাকবে। আচ্ছা, স্বাস্থ্য কমিটির মিটিং হয়েছে লাস্ট হলো 2009 সালে। 2009 সালে, কারণ আমি 91 থেকে এটার মেম্বার, 18 বছর পরে 2টা মিটিং পাইছি। 18 বছর যেটা উদ্বোধন করছে সাবেক সাংসদ মঞ্জুরুল হাসান মুন্সি, ওই সময় মিটিং এ এজেন্ডা রাখলে হবে কমিটি গঠন, কমিটি পুনর্গঠন। যেহেতু 17 বছর এটা অনেক সময়, তো আমরা এক্সিস্টিং স্ট্রাকচার আগে বসার পর আমরা বুঝতে পারবো যে এটাকে করেন। রিকোয়েস্ট করলাম আপনাদেরকে যদি জনগণের জন্য চেষ্টা করেন, এটা তাহলে শুক্রবার একটু ম্যানেজ 6 তারিখে
এই বিষয়ে আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি আমরা, যেহেতু এমপি সাহেবরা হইলেন এটা সভাপতি মিটিং হয় না, যার কারণে হাসপাতালের সংস্থাগুলো ঢিলা পড়তেছে। এবং গত কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, যদি মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই, একটা ভবন এই অবস্থা। আর আমাদের হলো আরেকটা, আমাদের ভ্যাকসিনের অভাব। আমি একটু এটার কথাতে বলতেছি স্যার, আমাদের যে পুরাতন ভবন হসপিটালে এটা কিন্তু কন্ডেমেশনে চলে গেছে। আমাদের সামনের যে ভবন হসপিটাল, যেটা আউটডোর ভবন, আউটডোর ভবনকে আমরা এখন মেনিয়া করে ফাংশন করতে পারি। আর আমাদের যে আউটডোর ভবনের যে 3 তলা 4 তলা, এটা ভার্টিক্যাল এক্সটেনশনের জন্য আমরা এইচডিকে চিঠি দিচ্ছি। ওনারা মোটামুটি একটা ইয়েতে চলে আসছে, যেটা যে কোনো সময় আমাদের স্বাস্থ্য নিয়ে আলাদা কথা বলবো। আমাদের যে পুরাতন ভবনটা পুরাটাই কিন্তু বিভিন্ন জায়গাতে এরা ছাদ ফরেস্টার খসে পড়তেছে এবং এদের খুব ঝুঁকি নিয়ে আমরা চালাচ্ছি, উচিত না আসলে। কিন্তু দেবিদ্বারের যে 4-5টা আশেপাশের উপজেলা এত রুগী, এটা আমরা আসলে ইয়ে করা যায় না। আমাদের নর্মালি ভর্তি রোগী থাকা দরকার 50 জন, আমরা গতকালকে আমাদের 92 জন রোগী ছিল, সবগুলো ফ্লোরে। আপনারা একবার ভিজিট করলে তো স্বাস্থ্য নিয়ে আপনার এই আলাদা টপিকই আছে এবং আলাদা আমার এই নোটই আছে, ওইটা নিয়ে আমি স্বাস্থ্য নিয়ে আসলে আমরা মিটিং এ আলোচনা করব, বসে পরে কমিটিটা গঠন করে ফেলবে, মিটিং এ আলোচনা করবে এবং মাইন্ড মধ্যে ডিজাইন করে আজকে আইসিডিএল মিটিং এ আমার হসপিটাল কেন্দ্রে প্রচুর দালাল, আমি নিজে দালাল নিয়ে আমিও হেনস্থার শিকার হচ্ছি। হয়তো আপনি জানেন কি জানেন না, আমি কয়েকবার ওদেরকে করতে যায়, মোবাইল কোড করতে যায়, আমাকে নিজেও খুব রিস্কে ইয়া করতেছি। আমরা ওদের সাংবাদিক মতো শেষ করব, তারপর আপনি কিছু বলেন। এই হলো সমস্যা। আর যেহেতু পরিত্যক্ত ভবন, সেটারও একটা সমস্যা। আর দালালের কথা তো স্বাস্থ্য কর্মকর্তা বললেন, যেটা কোনোভাবেই লিস্ট করা যাচ্ছে না, লিস্ট করা। এরা খুব হিংস্র প্রকৃতির কিছু লোক আছে, যারা বলে আমাদেরকে, আমরা কি করব, আমরা বেকার, এই কাজটাও যদি করতে না দেন কি করব। এখানে 40টা প্রায় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক আছে, প্রত্যেকটা হাসপাতাল ক্লিনিকের ক্ষেত্রে 2-4-5 জন করে আছে, তারা থাকে। সেই জাতীয় সামনে থেকে শুরু করে তারা লাইনে লাইনে আছে, তারা কিন্তু বিক্রিও করে, দালালরা বিক্রি করে, রুগীটা বিক্রি করে দিব এবং রাত পর্যন্ত এটা চলে। আর স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার জরুরি বিভাগে কিছু দালাল থাকে, না এটা এখন নেই, আছে, এবং একজন অভিযোগকারী 3 দিন আগে সেই অভিযোগটা কিন্তু আপনার বিরুদ্ধে করছে, যে রাতের বেলা আমি গেছি ইমার্জেন্সিতে, আমার রোগীটা দেখাবে, আমার বাচ্চা রোগী, এখন দালালের জোর করে আপনার কাছে নিয়ে গেছে। এটা আপনার দোষ না, যেহেতু আপনি ডিউটিতে না, আপনার না, এটা পার্সোনালি আপনার বাসা দেখেছে, 600 টাকা রাখছে। আমার কাছে আর পরের জন্য আসছে যে এটা কি করলেন, আমি এটা যাই আমি ওনার সাথে কথা বলবো যে বিষয়টা কি। তো পরে তো আইন শৃঙ্খলা মিটিং চলে আসলো, এই জন্য আপনাকে বললাম যে দালাল নাই ইমার্জেন্সিতে, এই কথাটা আপনি বলতে পারেন। আপনি সবসময় থাকেন না, গেটের সামনে থাকে, গেটের সামনে থাকে এবং ভিতরে ঢোকে। আমার পরিচয়, আমি রোগী নিয়ে যাচ্ছি, এই পরিচয় কিন্তু ভিতরে ঢোকে, ইচ্ছা করলে কিন্তু সবাইকে ধরা যায় না, কিন্তু আমরা চিনি এবং জানি, বাইরে থাকি। আচ্ছা, দালাল নির্মাণ করেন, ওদিকে আর যাবো না, যেহেতু আমাদের খুব শীঘ্রই একটা সভা হবে দীর্ঘ 17 বছর পর। আমরা আশাবাদী যে বিগত 2টা এমপি আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে, কারণ আমি খুব কাছেই থাকি হাসপাতালের মানুষগুলো দেখি, এই হাসপাতালও দেখি, যার কারণে এমপিদেরকে কখনো আমি নিতে পারি নাই। তো আশা করি যে আমাদের বর্তমানে এমপি সেটা করবেন। আর উপজেলা পৌর প্রশাসক, যে আমাদের ডাম্পিং সেন্টার আছে, এবং কি কারণে এটা দীর্ঘ এত বছর যাবত এটা পড়ে আছে, এটা এখনো আমরা উন্মুক্ত হলো না। আমরা যে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলি, আপনারাও কষ্ট পান, আপনাদের লোক দিয়ে এটি পরিষ্কার করতে হয়, রাস্তা ফেলতে হয়, ওরা এসব তুলে নিয়ে যায়। আবার শুনছি পুনরায় একটা জায়গা কিনছেন, খুব শীঘ্রই এখানে একটা অস্থায়ী ডাম্পিং সেন্টার করবেন। সেটার আগে এসিলেন্ট সাহেব এটা বলছিলেন, এবং জায়গাও দেখছে, জায়গা বরাদ্দ হয়েছে। এখন কোর্টের কি অবস্থা সেটাও জানি না। আমাদের নির্দিষ্ট কোনো ডাম্পিং সেন্টার না থাকার কারণে আমরা একটা প্রচুর সংকটের মধ্যে আছি। বিশেষ করে বায়ু দূষণে, যেখানে আছে এখানে আগুন জ্বলে, যখন রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছে, এই আগুনের ধোঁয়ায় কিন্তু তারা বিরক্ত হচ্ছে। কয়েকদিন আগে মানববন্ধন করছে এই সাইচরে তারা, ওইখানে ডাম্পিং সেন্টার জ্বালানোর কারণে। আর পাবলিক টয়লেটটা গত 2-3 মাস আগেই এটা উদ্বোধন হওয়ার কথা, যেহেতু আমাদের এই সদরে কোনো পাবলিক টয়লেট নেই, ব্যক্তিগতভাবে অনেকেই কষ্ট পায় মানুষ, কিন্তু নিউ মার্কেট টেন্ডারে গেছে, হ্যাঁ টেন্ডার হয়ে গেছে, এটা মোটামুটি শেষ হয়েছে, কিন্তু এটা চালু হওয়ার জন্য অপেক্ষায় কিন্তু মানুষগুলো টেন্ডার প্রক্রিয়া শেষ হলে চালু হয়ে যাবে। এটা চালু করে দিবে। আর আমাদের যে পানির ট্যাঙ্কি, এটা তো হলো চালু হয়েছে,
এখন অনেকগুলো বাসা বাড়ি অনেকগুলো সামগ্রী চুরি হয়ে গেছে সম্প্রতি, এগুলো একটু নজর দিবেন। আর ফায়ার সার্ভিস এটা রাজনৈতিক কারণে, এটা আমরা এই যাবৎ পাইনি আর দুর্নীতিবাদদের কারণে, কারণ এটা কিন্তু বিক্রি হয়, এই জায়গাটা বিক্রি হয়, দালালরা বিক্রি করে, রাজনৈতিক নেতারা বিক্রি করে, অতিরিক্ত টাকা আদায় করে নেয়। এটা দিয়ে বিশাল হিসাব, একবারে সহজ জিনিসটা। আমরা যদি মন মানসিকতা ভালো থাকে, সততার সাথে যদি জায়গাটা কিনি দালাল ছাড়া, তাহলে ওই জায়গাতে খুব শীঘ্র একটা ফায়ার সার্ভিস স্টেশন করা যায়। এটা 91 সাল থেকে চেষ্টা করতেছি, কিন্তু দালালদের কারণে, রাজনৈতিক নেতাদের কারণে সেটা এখন জায়গা নেওয়া হয়েছে। এটা বহুবার আগেও জায়গা নেওয়া হয়েছে, কয়েক দফা জায়গা নেওয়া হয়েছে, আজকেও শুনছি জায়গা নেওয়া হয়েছে। হ্যাঁ, টেন্ডার এটা খুব দ্রুততার সাথে করার চেষ্টা করেন। আর সাম্প্রতিককালে পৌরসভার কিছু কাজকর্ম হচ্ছে, বিভিন্ন জায়গায় ড্রেনেজ সংস্কার অথবা এই রাস্তাঘাট বাড়ার একটা 38 লক্ষ টাকার একটা কাজ। আমি যে ঠিকাদার তার সাথে কথা বলছি, যে আমি ওদিন ছিলাম না, আমার এই কি কয় যে কাজ করে যে রাজমিস্ত্রি, সে কাজটা করতে যায় এখানে 3 ইঞ্চি 4 ইঞ্চি ডালাই দিছে, 7 ইঞ্চির জায়গায়, আর কিছু রডের একটু গরমিল হয়েছে। এখন এই গত দিনই তার আবার রড কিছু চুরি করে নিয়ে গেছে আরেকজন, ওইটার জন্য তার ওই রাজমিস্ত্রি গেছে জিজ্ঞাসা করতে, তার এক ভাই আহত করছে, সে কুমিল্লা আছে সদর হাসপাতালে, বলছে যে সে আসলে পরে এটা আবার পুনর্গঠন করে দেব। তো এটা প্রকৌশল বিভাগ সহ পুরো প্রশাসকের নজর দিতে থাকবেন, কারণ এই নিম্নমানের কাজগুলো কিন্তু আমাদের ক্ষতি হয়, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানের দিক দিয়েও আমরা টেকসই পাচ্ছি না, দুর্নীতিবাদরাও কিন্তু উপরে উঠতেছে। তাই আজকে আর বিরক্ত না করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আমার কথায় যদি অতিরিক্ত হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অন্যদিনের যেরকম আলোচনা করি ডিটেলস, আজকে কিন্তু সেটা না, অনেকগুলো বিষয় তো একটু একটু টাচে দিলাম, বিশেষ করে আমার হাসপাতাল নিয়েছিল বড় আবেদন, যেটা পেয়ে গেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয়কে, আসলে অনেকগুলো বিষয় উনি আলোচনা করেছেন। হাসপাতাল ইস্যুতে আমরা স্বাস্থ্য কমিটি যে মিটিং হবে, আমাদের এমপি মহোদয় টাইম দিয়েছেন, আমরা ওখানে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই ইস্যুটা এখানে আইন শৃঙ্খলা মিটিং এ যদি আলোচনা না করি, আমরা যেহেতু আমরা সামনে মিটিং করবো, সেখানে আমাদের আইন শৃঙ্খলা কমিটির সদস্য যারা, যদি কারো আমাদের সভাপতি মহোদয় যে বক্তব্য দিয়েছেন, প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, এর বাইরে যদি কোনো ইস্যু থাকে তাহলে শুধুমাত্র সেটা বলেন। আমাদের কিন্তু আরেকটা সভা আছে অলরেডি, আমরা টাইম কিন্তু 10 মিনিট ওভার হয়ে গেছে। আমি সংক্ষেপে বলছি, যদিও সাংবাদিক বাসার কাকা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে বলছে, আমি একটু বলি। গত 21শে ফেব্রুয়ারি আমি আমার গার্ডিনাকে হসপিটালে নিয়ে আসছি, তা আমি মোটর সাইকেলে বসা, ওই দিন তো আমার কোনো রোগী নেই, হসপিটাল বন্ধ যেত। আমি এখানে দাঁড়িয়ে আছিলাম সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট আমি দেখলাম ইমার্জেন্সিতে যে রোগীটা আসছে সেটাই নিয়ে যাচ্ছে, যেটা আসছে সেটাই নিয়ে যাচ্ছে। এখন হসপিটালের ভিতরে ডাক্তার বা যারা স্টাফ আছে তাদের দায়িত্ব কি? আমি অবাক হয়ে গেলাম, আমি 10 মিনিট ছিলাম, কমপক্ষে 10টা রোগী আসছে, 10টা রোগী আর বাইরে নিয়ে গেছে দালালরা। আচ্ছা, শুনেন, দালালদের ইস্যু নিয়ে আমরা অলরেডি একদিন একটা মোবাইল কোড করা হয়েছে, আমি একজনকে 6 মাসে জেল দিচ্ছি। আমাদের ইউটিউব মহোদয় নিজে ধরে, উনি কিন্তু ওটার জন্য অ্যাসল্ট হয়েছেন ফিজিক্যালি, ওনার এখানে হালকা অ্যাসল্ট হয়েছেন উনি, আমরা নিজে ধরে কিন্তু আমি সবাইকে জেল দিচ্ছি। দালালদের যদি এরকম থাকে, আপনারা এলাকার লোকজন 3-4 জন ধরে আমাদেরকে ফোন দিলে আমরা কি সাথে সাথে ব্যবস্থা নিব? আমাদের ওসি সাহেবকে বললে ওখানে থানা কত দূর, কাছেই তো, ধরে ব্যবস্থা নিব, অসুবিধা কি? এখানে লিস্ট দেওয়া আছে, ওখানে কিন্তু বড় বড় পুরো আমরা কিন্তু লাগাইছি, আপনারা দেখেন টাঙাই আছে। আমি শুরুতে বক্তব্য বলেছিলাম, দেবিদ্বারে 2 নম্বর এবং ভেজাল মেডিসিন সবচেয়ে বেশি বিক্রি হয়, আর সেটার জন্য ডাক্তাররা সবচেয়ে বেশি দায়ী। একটা রোগী আসলো বাসা কাকার কাছে, তারপর আমাকে রাসেলে ফোন দিয়েছে, আমি গেছি, তারপর দেখলাম যে এই মেডিসিনটা অনুমোদনহীন, এবং একটা ব্র্যান্ডিং কোম্পানির ওষুধ যেটা 120 টাকা দিয়ে পাওয়া যায়, সেটা ভেজাল ওষুধের 2800 টাকা করে। আমি কি করলাম, অনুসন্ধান চালাইলাম, দেখলাম যে সব ফার্মেসিতে আছে, কত টাকা? 400 টাকা করে পিস। কয় পিস নিলেন? আমাকে দেন। সরকারের কাছে বক্তব্য দিলাম, আপনি এই মেডিসিনটা তো ভেজাল, এবং অরিজিনাল যেটা ব্র্যান্ডিং কোম্পানি স্কয়ার বা বেক্সিমকো, ওটা 120 টাকা পাওয়া যাচ্ছে, আর আপনি ভেজালটা 400 টাকা দিচ্ছেন। তো আমরা তো নিরুপায়, ডাক্তার লিখছে, ডাক্তারের কাছে গেলাম, ওখানে আমি ডাক্তারের সাথে কথা বলা রানিং এ 4-5 জন টাকা কেউ আলিম ভাই আপনি এখানে কেন আসছেন? আরে আমি তো ডাক্তারের কাছে আসলাম মাত্র, এই বয়সটা ওখানে গেলে কি বলবেন মেসেজটা? আচ্ছা ঠিক আছে, আমি নিউজ রেডি করবো, বেস্ট হবে কমপক্ষে 10 থেকে 20 জন আসছে, না এটা নিউজ করার দরকার নাই, এই সে অমুক তোমাকে আমাকে হুমকি অমুক। আমি এটা নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালাচ্ছি, দেবিদ্বারে হাতে গোনা 4-5 জন ডাক্তার ছাড়া সবাই লেগে, আমি টিউচু স্যারকে অবগত করেছি,
না এটা চলছে, এখনো চলছে, আমার কাছে অনেকগুলো মেডিসিন। এই বিষয়টা তার আগে আপনাকে বলার পর আপনি ফার্মেসিতে অভিযান দিয়েছিলেন, 3টা ফার্মেসিতে অভিযান দিয়েছেন, বাকিগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা কি একটা ফার্মেসি থেকে সিঙ্গেলা করতে পারেছেন? পারেন নাই, ঠিক আছে। আর ওভারঅল এটা চলে, যদি জেলা থেকে কোনো অডিট আসে দেখবেন যে একটা ফার্মেসি 2টা ফার্মেসি দিচ্ছে, সব ফার্মেসি 1 মিনিটের ভিতরে বন্ধ। এখন আমি একবার অভিযান চলছে, এসএসএন স্যার রায়গঞ্জ স্যার ছিল, তো আমি বললাম স্যার আপনি 3টা ফার্মেসি অভিযান করে চলে যাচ্ছেন, বাকিগুলো কি করবেন? বাকিগুলো করা কি সম্ভব? আমি এই কথা বলার পর্যন্ত পেছনে আমাকে একজনে বলতেছে প্রত্যেক বেশি দালালি করে। পরে আমি তার ফার্মেসিতে গেছি, আমি গিয়েছি তুমি কি ক্যাডারি করো না কেমন লাগে? পরে তারা আমার কাছে বলছে যে ভাই আসলে বড় হয়ে গেছে, আপনার ফার্মেসিতে এখন অভিযান হবে। তো ফার্মেসির কথা বলে আমি এখানে থাকা বছর ফার্মেসি বন্ধ করে চলে গেছে। এটা জনগণের সবচেয়ে বেশি পরীক্ষা, মেডিসিন, এই চিকিৎসা, এই অর্থ চিকিৎসা দেবীদের অভাব চলছে এবং ডাক্তারের কোনো সাথে জড়িত কোন রোগী গেলেই 5টা 6টা 7টা পরীক্ষা দিয়ে দেয়। একটা হসপিটালে 2000, একটাতে 1000 করলে এই পরীক্ষা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা বুঝতে পারছি আপনার ইস্যুটা। আমরা এটা নিয়ে আমরা স্বাস্থ্য কমিটি মিটিং আছে, সেখানে আলোচনা করবো। আপনার ওষুধের যে বিষয়টা আমাকে বলার পর আমরা কিন্তু অভিযান করছি। আরেকটু সঙ্গে বলে যে বারাবার যে ড্রেনটা হচ্ছে, এটা আমার এলাকায় হচ্ছে, আমি প্রথমে গেলাম গিয়ে তো একটা মনিও আপনারা কি করতে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে ওই আমাদের প্রশাসক মহোদয় আছেন, উনি ওনার আলোচনার সময় উনি বলবেন, যেহেতু উনি এটা দায়িত্ব। আরেকটু বলে যাই, এটা মোহনা এখন যে ড্রেনটা হচ্ছে, ওটা তো আমি এদিক দিয়ে এখন আসছি বালির কারণে, আমি দেখলাম কাজ চলছে, এটা তো অনিয়ম একটা কাজও। এই যে মোহনা যেটা হচ্ছে, এটা মোহনাবাসী 30 বছরের সাফল্য, মানে তাদের একটা ইচ্ছা ছিল। আমি কিন্তু স্কুলে পড়তাম, এখানে পানি দিয়ে আসতে হতো রাস্তা। এই 30 বছর ধরে এখানে আবাসিক এলাকা একটা ড্রেন হয়েছে, এটা অনিয়ম। আমি এখন আসছি কোথাও 7 ইঞ্চি, কোথাও 7.5 ইঞ্চি, 8 ইঞ্চি কথা, যেটা আপনার দাঁড়াইতে হবে, এবং সিমেন্ট কম, এবং যে পাথরগুলো এগুলো ধরে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাই। এটা নিয়ে ওই যে পৌর প্রশাসক মহোদয় আছেন, উনি ব্যবস্থা নেবেন। আমরা নোট নিয়ে নিচ্ছি এটা। আর কারো কোনো যদি এই এসব ইস্যু ছাড়া অন্য কোনো বক্তব্য থাকলে বলতে হবে, একদিনই বারবার বলার প্রয়োজন নেই। আমার মাননীয় এমপি মহোদয় এখানে আছেন, আমার বাড়ি হচ্ছে শারিকচর বর্ষবরের পাশে। তো আমাদের এখানে যে ময়লার ভাগাড়টা মানে স্যার আপনি বিশ্বাস আচ্ছা, আপনার এটা ইস্যুটা নিয়ে আমি বলি শুনেন, আমাকে শেষ করতে দেন। আপনার ইস্যুটা নিয়ে পরিমাণে প্রশাসক মহোদয় বক্তব্য বলবেন। রাত্রে বাড়িতে ঘুমাতে পারি না। আচ্ছা, উনি বলবেন, বসেন, আমি বলতেছি, উনি বলবেন, আমিও বলবো আপনার ইস্যুটা নিয়ে। বসেন। আসসালামু আলাইকুম। আমি একজন স্টুডেন্ট, স্পেসিফিক আইন শৃঙ্খলা নিয়ে যদি কোনো জি আইন শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছে। আমি একজন স্টুডেন্ট, দীর্ঘদিন যাবৎ যেই হসপিটালে যেই দালালদের বিষয়ে যে কথাগুলো এতক্ষণ বলা হয়েছে, আমি দীর্ঘদিন যাবৎ নিউ মার্কেটে ব্যবসা করি। আমি জানি এই সিন্ডিকেটটা কত বড়। এর আগে প্রশাসনকে বলেছি, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, জেল দিয়েছে, জরিমানা করেছে। এখন যারা দালাল আছে, আমি বেশ কয়েকজনকে চিনি, আপনারা ব্যবস্থা নিবেন কিনা বলেন, আমি তাদেরকে দেখিয়ে দিতে পারবো। স্যারের কাছে এটা অনুরোধ, সরাসরি ব্যবস্থা নিতে হবে। না শুনেন, দালালি মোবাইল করে শাস্তি দেওয়া যায় যখন ম্যাজিস্ট্রেটের সামনে সংগঠিত বা উদ্ঘাটিত হয়। হয়তো দালালি করতেছে, আপনারা কেউ ধরে রাখছেন, অথবা ইউটিউবের মহোদয় ওনার কোনো লোক দিয়ে ধরছে, অথবা পাবলিক দেখছে যে ওনার রুগীকে এভাবে করছে। আমি গিয়ে তো সাক্ষী নেওয়া লাগবে ভাই। মোবাইল করে একটা আইন, একটা আদালত, এটা এই আদালতে তো সামনে তো আমি গিয়ে হুজুগে একজন মানুষকে তো শাস্তি দিতে পারবো না। আমার প্রপার এভিডেন্স লাগবে, প্রপার ডকুমেন্ট। আপনারা ধরেন দালালকে ধরে আমাদেরকে ফোন দিলে আমরা অ্যাভেলেবল, আমরা 24 আওয়ার্স আমরা অ্যাভেলেবল। আমি আছি এখানে, মিনিস্টার আমার এসএমই সাহেব আছেন, যে কেউ আমরা যাবো, থানাও কাছে আছেন, খোঁজ পাঠাতে বেশিক্ষণ দেরি হবে না। আপনারা ধরেন, অসুবিধা কি? আপনারা সচেতন লোক 3 জন 4 জন 5 জন মিলে একজন লোককে ধরতে পারেন না? এই যে ইউটিউবের মধ্যে একজনকে ধরছে, আমরা কিন্তু সাথে সাথে গিয়ে আমরা ওই দিন 15-20 মিনিটের মধ্যে গিয়ে কিন্তু ওনাকে শাস্তি দিচ্ছি। সে কিন্তু এখনো জেলে। আমি যেটা বিষয়টা বলছেন, আমি বলি আপনার ইমার্জেন্সির প্রধান ডাক্তারের সাথে চেয়ার টেবিল নিয়ে বসে থাকে, ডাক্তারের দালাল ধরা না, এটা কিন্তু আপনি কিন্তু ওনার সাথে বসে বলে যে এই মেডিসিনটা লেখেন, ওটা বসলে সেটা অন্য ইস্যু, কিন্তু ডাক্তারের কাছে দালাল ধরা না ভাই। আসসালামু আলাইকুম, আমি খলিল রহমান, আজকে আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি। আসলে আলোচনা তো দীর্ঘ হয়ে গেছে অনেক। আমার সেটা হচ্ছে পাবলিক হেলথ নিয়ে। হ্যাঁ, পাবলিক হেলথ দেবিদ্বারের কি অবস্থা, ওনার অফিসটা দেখলেই বুঝবেন। পুরো একটা জঙ্গলের মতো অবস্থা। ওনার একটা পুকুর ছিল, এটা পরিচ্ছন্ন একটা পুকুর ছিল, এখানে মানুষ গোসল করতো, এটা পানি ব্যবহার করতো। এইটাই ব্যবহারের অনুপযোগী পুরো জঙ্গল হয়ে গেছে পুকুরটা, বোঝা যায় না যে এখানে একটা পুকুর আছে। পাশাপাশি এখন তো রমজান মাস,
এই রমজান মাসে আমাদের দেবিদ্বারে যেই সব মানে শুধু পুরো গোটা দেবিদ্বার উপজেলে যেই সব ইফতার সামগ্রী বিক্রি করা হয় সম্পূর্ণ অস্বাস্থ্যকর, রং মিশানো থাকে এবং এই সব সামগ্রী যারা বাজার থেকে কিনে নিয়ে ইফতার করে তারা অসুস্থ হয়ে যায়। এটা একটু দেখবেন। আর এই আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু দুধের উৎপাদন হয়, এখন এখানে দুধ জালিয়াতিও হয় প্রচুর পরিমাণে, হচ্ছে যে পাউডার মিশানো এবং ক্ষতিকর উপাদান দিয়ে দুধ তৈরি করে গ্রামের বাজারগুলোতে বিক্রি করা হয়। এটা নজরদারি করা খুব দরকার, কারণ রমজানের মাসে কিন্তু এগুলো একটু চলে বেশি এবং এতে মানুষ অনেক অসুস্থ হচ্ছে। আমি নিজেই ভুক্তভোগী, যে বাইরে একদিন ইফতার করার পরে আমি 2 দিন অসুস্থ ছিলাম, যে আসলে এই দেবিদ্বারের কথা বলতেছি। তো আপনারা দয়া করে এগুলো একটু আমাদের দেখবেন। পৌরসভার একজন বাজার কর্মকর্তা আছেন, আমাদের থানারও আমাদের হাসপাতালের একজন স্যানিটারি ইন্সপেক্টর আছেন। আমরা ওনাদেরকে সাথে নিয়ে আপনি যে কথা বললেন যে ভেজাল দুধের কথা, জি। আমরা এটা নিয়ে অভিযান পরিচালনা করবো। এটা একটু প্রশাসক মহোদয় এবং সহকারী প্রশাসন ভূমি আপনি একটু এটা পৌরসভার বাইরে মূলত ধরেন খলিলপুর বাজার, 11 গ্রাম বাজার, যেসব বাজারগুলোতে প্রচুর দুধ উঠে এগুলোতে কিন্তু ভেজাল দুধ আছে। এটা একটা নতুন ইস্যু, এটা আমরা অ্যাড্রেস করব। জি, এটা আগে ছিল, পরীক্ষা গুলো কিন্তু আগে হইতো। রমজান মাসে এটা বেশি জরুরি, মানে সবাই তো নেয় দুধটা, বুঝছেন, খাওয়ার জন্য। তো এটা একটু দেখবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কারো কোনো বক্তব্য? আমার একটা শুধু আইন শৃঙ্খলা রিলেটেড কথা বলতে হবে, অন্য কোনো যেগুলো কথা হয়ে গেছে এগুলো বলবেন না। আমাদের চেয়ারম্যান মহোদয় কে কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমি একটু বলতে চাই, আজকে সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই রমজানে এবং এই সম্প্রতি কিছু সময় আমরা দেখেছি যে আমাদের যে গ্যাস সিলিন্ডার, আমাদের দেবিদ্বারে তো গ্যাসের সংকট, এমনিতে এটা এমপি মহোদয় অবগত আছেন, কিন্তু বর্তমান সময়ে সবাই ব্যবহার করছে গ্যাস সিলিন্ডার। কিন্তু গ্যাস সিলিন্ডার যে বাজারে ঊর্ধ্বগতি, সেটাতে দেখা যাচ্ছে তার একটা সিন্ডিকেট আছে, তারা এখানে যে সরকার নির্ধারিত যে মূল্য, তার চেয়ে অধিক মূল্য দেবিদ্বার দোকানগুলোতে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে আমাদের কিছু যারা আছে মানে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের দোকানে প্রশাসন অভিযান চালিয়েছে, কিন্তু যারা ডিলার রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই। আচ্ছা, আমাদের দেবিদ্বারে আপনি ডিলারের তথ্য দেন। আমরা অলরেডি একজন ডিলারকে আমরা জরিমানা করছি, আগে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা সম্প্রতি দেবিদ্বারও যে একটি ক্ষুদ্র দোকানে, দেবিদ্বার কালাচার মার্কেটের সামনে যে একটি ক্ষুদ্র দোকান অভিযান চালিয়েছিল। আপনাদের একজন সাংবাদিক ভাইয়ের তথ্য মতে আমরা সকাল 7টা বাজে গিয়ে এক ডিলারকে 30,000 টাকা জরিমানা করেছি। আর আপনারা ডিলারের তথ্য থাকলে আমাদেরকে দেন, স্পেসিফিকলি আমরা পাঠাবো, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে দেবিদ্বার এই কলেজ রোড, শান্তি রোডের যে কলেজ রোড, এই রোডটা কিন্তু খুবই ব্যস্ততম একটা সড়ক। এই রোডে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং উপজেলা প্রশাসন, পৌরসভা সকলের সাথে যোগাযোগের একটা ব্যবস্থা করে, মানে এই রোডে যোগাযোগের মাধ্যম। কিন্তু এই রোডে অনেক সময় দেখা যাচ্ছে রাস্তার ভ্যান, রাস্তার পাশে ভ্যান দিয়ে করে অনেক মানে যানজটের সৃষ্টি হয়। তো আমাদেরকে আসলে এই বিষয়টিতে একটু নজর দিতে হবে, যেন সকলে যানজট মুক্ত ভাবে এই রুটিতে চলাচল করতে পারে। এবং দেবিদ্বারের যানজট নিরসনের যে জায়গাটা আমাদের অনেকে আছে চাঁদা দিতে হয়, এটা এমপি মহোদয় জানেন যে বিভিন্ন জায়গায় বাইরে থেকে চাঁদা তুলে এসে। তো আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি নির্দিষ্ট জায়গা যদি আপনার নির্দিষ্ট জায়গা যদি করে দেন, আপনি মনে মিস করেছেন ভাই। আমরা অলরেডি জেলা পরিষদে মার্কেট, আমাদের পুরাতন বাজারের মার্কেট, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ। আমাদের চেয়ারম্যান মহোদয় কে কিছু বলবেন? না, চেয়ারম্যান মহোদয় না বলে আমি আমাদের আসসালামু আলাইকুম সবাইকে। আমি বেশি সময় নেব না। আজকে এখানে গণমাধ্যম কর্মী এবং সাধারণদের মধ্যে যারা আলোচনা করেছে, একটি বিষয় আমার কাছে মনে হয়েছে, আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে এটা আবেদন করছি। অনেক সময় আমরা বিভিন্ন তথ্য উপাত্ত আপনার কাছে যাইতে হয়তো একটু সময় নিতে পারে, বা আমরা অনেক সময় দিলেও এটা নিয়ে কোনো কাজ হয় না। সেক্ষেত্রে আমি মনে করি এমপি মহোদয়ের সহযোগিতায় যদি একটা ওয়েবসাইট চালু করা হয় আপনার, সেক্ষেত্রে আমরা যারা ইউনিয়ন বা ওয়ার্ডে যে করাপশনের যে তথ্যগুলো থাকে, সেগুলো যদি ছবি সহ এবং ঠিকানা সহ আপনার ওয়েবসাইটে যদি দেওয়ার সুযোগ থাকে, সেটা গোপনীয়ভাবে আপনিও একটা ব্যবস্থা নিতে পারতেন। সেক্ষেত্রে আমার মনে হয় এটা করলে অবশ্যই সুন্দর এখানে হয়। দেবিদ্বারে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো গ্রুপ আছে, আপনি যে কোনো জায়গায় তো এটা আপনি পৌঁছে দিতে পারেন। মানে সামাজিক যোগাযোগের মধ্যে আমাদের এমপি মহোদয় অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ, সবাই দৃষ্টি আকর্ষণ করে। আমাদেরকে পাঠাতে পারেন, ওনাকে পাঠাতে পারেন। এই মিটিংটা আসলে এই মিটিংটা হচ্ছে আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা মিটিং, এবং এটা হচ্ছে গভর্নমেন্ট যারা হচ্ছেন কর্মকর্তা আছে, প্রতিনিধি আছেন, তাদের সমন্বয়ে আমরা কিভাবে কাজ করতে পারি ওইটা। আর আমরা যখন পার্সোনালি মত বিনিময় করবো, আমার নিজস্ব কিছু হতে চিন্তা থাকবে, আমার নিজস্ব কিছু ভেঞ্চার থাকবে, তখন এই দিকগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলবেন। ধন্যবাদ। আচ্ছা।
এই আপনি লাস্ট পার্সন, আর কাউকে আমরা অ্যালাউ করবো না আজকের জন্য। আসসালামু টাইম সীমাবদ্ধতা আছে। আলাইকুম আহমেদ। আসলে দুঃখজনক ভাবে হলো একটা বিষয় আসলে বলতে হচ্ছে, এখানে মাননীয় এমপি মহোদয়, এসএলএম মহোদয়, ইউনো মহোদয় সবাই আছেন, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে গৌরসর, এলাহাবাদ ইউনিয়ন। গতকালকে একটা বিষয় নিয়ে আমি এসএলএম সাহেবকে কল করি। আমার বাড়িতে অবৈধভাবে ফসল জমি থেকে মাটি কাটতেছে একদল। মাটি কাটার বিষয় আসলে আমাদের পাশে যেখানে মাটি কাটতেছে এটার পাশে হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। প্রচুর পরিমাণে বালুর কারণে স্টুডেন্টরা মানে অস্বস্তি বোধ করতেছে এবং এলাকাবাসী বিষয় নিয়ে অনেক অস্বস্তি বোধ করছে এবং অনেক জায়গা থেকে এটা নিয়ে কমপ্লেন আসছে। পরে আমি এসএলএমকে বললাম যে স্যার এই বিষয়টা নিয়ে একটু দেখেন, আপনি কিছু করা যায় কিনা। তো উনি আমাকে বললেন যে ভাই আমি আসলে একটু ব্যস্ত আছি, গতকালকে এলাহাবাদ ইউনিয়নে মোবাইল কোর্ট করছিলাম, আজকে প্রচুর পরিমাণে আসলে লোকজন আছে, তারপর আপনি ফোন দিয়েছেন, আপনাকে আমি যথেষ্ট পরিমাণে দেখবো বিষয়টা। তাৎক্ষণিকভাবে উনি আমাকে আরেকবার বলেন যে ভাই আপনি থানাকে একটু অবগত করেন। পরে আমি অফিসার ইনচার্জকে ফোন দিলাম, ভাই এমনি ইউনো সাহেব এবং এসএলএম সাহেবকে আমি অবগত করছি, আপনি একটু বিষয়টা দেখেন। পরে তাৎক্ষণিক গৌরসরে প্রশাসন যায়, পুলিশ যায়, যাওয়ার পরে সিনেমাটিক স্টাইলে 2-3 জনকে ধরে ফেলার পর 5 মিনিট পরে একটা ফোন আসে কোত্থেকে যেন। ফোন আসার পরে উনি এই পুলিশ এদেরকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে একটা ঘরে ঢুকার পরে আসার পরে পকেটে 500 টাকা নিল না 5000 টাকা নিল আসলে দেখিনি সেটা, তবে একটা মোটা অঙ্কের টাকা নিছে। নেওয়ার পর আস্তে করে চলে আসে। আপনি দেখেন নাই, তাও ঢালাভাবে কারোর বিরুদ্ধে আপনি এভাবে বলতে পারবেন না। একটু ভিডিও আছে, আমার কাছে একটু প্রমাণ সহ আছে, আমি প্রমাণ দিব। আপনি যেটা দেখেন নাই সেটা আপনি প্রমাণ সহ দিব এবং এলাকার পোলাপান ছিল জায়গায়, মিনিমাম 50 জন পোলাপান ছিল জায়গায়। পোলাপানগুলো দেখছে যে কত টাকা নিছে, এটা প্রমাণ সহ আছে। 500 হতে পারে, বেশি হতে পারে। ওনারা সিএনজি ভাড়া বাবদ নিয়েছে এবং কার্ড দিয়ে আসছে, বলছে যে আপনারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, মাটি কাটতেছে কোন জায়গা থেকে? মাটি কাটতেছে কি ফসলের জমি নাকি ফসলের জমি? পুকুর খনন। হ্যাঁ, পুকুর খনন যদি হয়ে থাকে তাহলে এটা না ওনারা এটা শুনুন, ওনারা প্রপার্সনালি আমাদের কাছে আবেদন করছে পুরাতন পুকুর খনন করে উনি সেটা মাছ চাষ করবে বলেছেন। সেটা যেহেতু আইনে আছে অনুমতি দেওয়ার জন্য, আমরা সেটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে আমরা তদন্ত করব। আমাদের এসএলএন মহোদয় আছে, ওনার কাছে তদন্ত করে যদি মনে হয় আমরা পারমিশন দিব। পারমিশন দিয়ে দিলেন স্যার, তাইলে ওনারা 4-5 জায়গায় মাটিটা বিক্রি করতেছে কেন? না সেটা আমরা দেখবো। আমরা তো এখন অনুমতি দিই নাই, আমরা তো পারমিশন তো আমি দিচ্ছি না, আমি এখন পারমিশন তো আমি সেটা দেখে বিবেচনা করে তারপর আমরা পারমিশন দিব। মাত্র উনি আবেদন করেছেন, যেহেতু ওসি সাহেবের লোক পাঠিয়ে সেটা বন্ধ করা হয়েছে, আপনি হয়তো জানেন না। সেটা বন্ধ করা হয়েছে, ঠিক আছে, বন্ধ আছে, সময় নষ্ট হয়েছে, বন্ধ রয়েছে। যদি বন্ধ থাকে পরবর্তীতে প্রশাসন এখান থেকে টাকা নিয়ে নেবে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আপনি তো আপনার কাছে কোনো কনক্রিট প্রুফ আছে? প্রুফ আছে, আপনি আমাকে মিটিং এর পর আমাদেরকে দেখান। জিনিসটা কাটলে আপনি এটা কাজ করেন, এটা এখন হচ্ছে প্রুফটা হচ্ছে সাবমিট করেন। জি অবশ্যই অবশ্যই। ওনার সাথে যোগাযোগ করে ফেলেন, দেন উনি হচ্ছে এটা থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে আমাদের পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ ফয়সাল উদ্দিনকে অনুরোধ করছি তার বক্তব্য রাখতে। দেবিদ্বার উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সবাই আমাদের মাঝে উপস্থিত, আমাদের পত্র কমিটির প্রধান মুখ্য উপদেষ্টা দেবিদ্বার সাহেব, মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছে পত্র কমিটির সভাপতি জনাব রাকিবুল ইসলাম স্যার, পত্র থানার অফিসার সহ আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের এই কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা তখন দীর্ঘক্ষণ আমরা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে অনেকের পরামর্শ এবং মতামত শুনেছি। আমি আমার যে মোবাইল কোডের কার্যক্রম গত মাসে একটু বলি। আমি গত মাসে 8টি মোবাইল ইউজ করেছি। 8টি মোবাইল 12টি মামলায় আমি 10,89,000 টাকা জরিমানা করেছি এবং 3 জনকে কারাদণ্ড দিয়েছি বিভিন্ন মেয়াদে। তার ভিতরে আমরা মামলাগুলো করেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করেছি 3টি মামলা, ভোক্তা অধিকারী করেছি 2টি মামলা, পশুদ্রব্য মাংসের মান নিয়ন্ত্রণ আইন 2021-এ করেছি 1টি মামলা, ইট প্রস্তুত ও বাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে করেছি 1টি মামলা, বালু মামলা মাটি ব্যবস্থা আইনে করেছি 1টি মামলা। আর আমরা যেহেতু জানি যে আমাদের পবিত্র মাহে রমজান মাস চলমান, রমজান মাস উপলক্ষে আমরা আমাদের নির্বাহী অফিসার স্যারের নির্দেশনা আমরা আমাদের বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট আমাদের অপরাধ আছে। আমি গত 3 দিন আগে আমি নিউ মার্কেটে বাজার মনিটরিং করেছি এবং মোবাইল কোর্ট করেছি। আমি 6টি ব্যবসায়ীকে জরিমানা করেছি। তারা নির্ধারিত মূল্যের অধিক মূল্যে কিছু মালামাল বিক্রি করেছেন এবং ওদের যথাযথ মূল্য তালিকা ছিল না। এই জন্য আমি 6টি ব্যবসায়ীকে জরিমানা করেছি এবং বাকি অনেককে সতর্ক করে এসেছি যে পরবর্তী যদি অসঙ্গতি পাওয়া যায় আমি তাদেরকে আরো বেশি জরিমানা করবো। আর আপনারা জানেন যে বালু মাটি আমাদের জন্য এখানে বিশাল একটা কনসার্নের বিষয় হয়ে গেছে, যেহেতু আমাদের এমপি মহোদয় এই বিষয়ে খুব দৃঢ় টলারেন্স। আমি যোগদান করার পর থেকে আমি শুধু বালু মহল মাটি ব্যবস্থা আইনে 10টি মামলায় 70 লক্ষ টাকা জরিমানা করেছি এবং 3 জন আসামি এখনো জেলে আছে।
আর ডেজারের তো এটা কোনো মামলা হয় না, ডেজারের কারণে আমরা আসামিকে না পেলে তো মামলা দিতে পারি না, ডেজারকে আমরা একবার বিনিষ্ট করে দিয়ে আসি। গত 2 দিন আগে আমি মোহনপুর এবং হচ্ছে আপনার স্যার বাণীতে 5টি ডেজারকে পুরো ধ্বংস করেছি। বাণীতে একটা ডেজার খুবই আশ্চর্যজনক, চারিপাশে আপনার জমি, আপনার আলু চাষ, মাঝখানে কৃষি জমি থেকে মাটি কেটেছে। একটু বৃষ্টি হলে আশেপাশে সব কৃষি জমিগুলো ধ্বংস হয়ে যাবে। তো আমি মনে করি এটা শুধু আমাদের প্রশ্ন দিয়ে আমরা দেখবো, কৃষি অফিসে যারা আছেন তারাও আমি মনে করি এই বিষয়ে আপনারা আরো মানে আগ্রহী হওয়া উচিত যে এটা বন্ধ করার জন্য। কারণ প্রত্যেকটা ইউনিয়নে একজন করে উপকৃষি সহকারী কর্মকর্তা থাকে, আর ওই উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে সব তথ্য থাকে, কোথায় কৃষি জমি মাটি কাটে, কোথায় ডেজার থাকে। আমরা এটা আইন শৃঙ্খলা সমন্বয় মিটিং এ বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে অফিসার মহোদয় যে বললেন যে আমাদের উপস্থিতিতে ওনারা মানে মাটি কাটার ইয়েটা ভালো, কিন্তু বাংলাদেশের যে আইন মানে বাল্য মাটি ব্যবস্থা আইন 2010-এর যে আপনার 15 সাইড দ্বারাই এটা স্পষ্ট বলা আছে যে এটা মাটি কাটা একটা আমলযোগ্য অপরাধ এবং আপনার এটা আপনার তদন্তযোগ্য অপরাধ। এবং আরেকটা আইন আছে আমাদের ভূমি অপরাধ প্রতিকার 2023-13 দ্বারা ওই আইনও একটা বলা আছে যে এটা একটা আমলযোগ্য অপরাধ। আর আপনি সিআরপি যে সাইজ এমন আছে আপনার পিআরপি যেটা আপনারা যে অনুসারে আপনারা কাজ করেন 243, ওই দুইটা আইনে তো বলা আছে যে আমলযোগ্য অপরাধে আপনি যে কাউকে গ্রেফতার করতে পারবেন, যে কাউকে আপনি মামলায় চালান দিতে পারবেন। আর আপনাদের পিআরবির 118 থেকে 120 দ্বারাই তো আপনার এই আমলযোগ্য অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো পুলিশের মূল কাজ। আমি এখানে দেখতেছি আমাদের 5-6টা পয়েন্টে মাটি কাটা হচ্ছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে শিবনগর। স্যার শিবনগর হচ্ছে থানা থেকে একেবারে কাছে। সকালবেলা আমি কুমিল্লাতে মিটিং এ যাওয়ার সময় দেখতেছি 4টা ট্রাক একসাথে আসতেছে। আমার গাড়ি থামাতে 3টা ট্রাক ইউটার্ন নিয়ে চলে গেছে, আরেকটাকে আমরা দৌড়ায় ধরছি, আমার ড্রাইভার সহযোগিতা আটক করা আছে। তো আমি দেখতেছি যে এটা থানা যদি একজন অফিসার যদি প্রতিদিন সকাল 8টায় বা 9টায় যদি এখানে ডিউটি করে তো প্রতিদিন সে 8-10 টাকা টাকাটা করতে পারে। তো আপনাদেরকে ধন্যবাদ, যেহেতু আমরা পানিনপুরে 2টা মামলা করেছি, একটা মামলা আপনারা 6 জন আসামিকে চালান দিয়েছেন। আমি মনে করতেছি আপনারা এই অভিযানকে আরো জোরদার করবেন। এখন আপনার 15 জন হচ্ছে নামীয় আসামি, এজার নামীয় আসামি, আরো অজ্ঞাতনামা আছে আরো মনে হয় 50-60 জনের মতো উল্লেখ। অজ্ঞাতনামা আপনি যে কাউরে মামলা ধরে আপনি চালান দিতে পারবেন, আপনার জন্য এখন আরো সহজ হয়ে গেছে। আপনি কাউকে নতুন করে মামলা দিতে পারবেন না, মামলা দেওয়া লাগবে না, আপনি ওই মামলায় আসলে ফরওয়ার্ডিং দিয়ে দিতে পারবেন। তো আমরা এখন আমাদের এমপি মহোদয় যে সাবেক নির্দেশনা, আমরা এই বিষয়টাকে আমরা আরো গুরুত্ব সহকারে দেখবো সামনে, যাতে গোমতী থেকে আর কেউ মাটি কাটার কোনো সুযোগ না পায়। এই বিষয়ে আমি পুলিশকে আরো বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান করবো। আর পৌরসভার যে বিষয় স্যার, একটা বিষয় হচ্ছে যে আমাদের যে ডাম্পিং স্টেশন কিছুদিন আগে ওখানকার গ্রামবাসী আন্দোলন করেছে যে ময়লার বিষয়, কিন্তু এখানে আমি আসার পর থেকে এই পৌরসভা প্রতিষ্ঠার লগ্ন থেকে ময়লাগুলো ওখানে ফেলে আসছে। আমার আগে পৌর প্রশাসকের সময় এখানে একটা এফএসটিপি প্ল্যান্ট চলতেছে, আপনারা অনেক জানেন, ফতেহাবাদ ইউনিয়ন। এই প্ল্যান্টটা স্থাপনে কিন্তু পৌরসভার কোনো এখতিয়ার নেই, এটা হচ্ছে আমাদের বিশ্বব্যাংকের একটা প্রজেক্ট, আর এটা ঠিকাদার নির্দেশে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল। পরবর্তীতে ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি স্যারের মাধ্যমে আমাদের যে এক্সিয়ান আছে আমাদের জনস্বাস্থ্যে, ওনাকে আসতে বলেছি, উনি এসেছেন, ওনাদের টিম সহ ঠিকাদার আসছে। এবং ওনারা আমাদের থেকে 3 মাস, আমরা সর্বোচ্চ ওনাদেরকে 3 মাস সময় দিয়েছি। 3 মাসের ভিতরে ওনারা আমাদেরকে প্ল্যান হস্তান্তর করবে পৌরসভার ভিতরে। আমি আশা করি যখন এরা এই প্ল্যানটা আমাদেরকে হস্তান্তর করবে, আমরা কোনো ময়লা আর ওখানে যাবে না। আপনার ওই ইয়েতে যে সাইলচর সবগুলো ময়লা আমরা ওই এফএসটি প্ল্যান্টে ইয়ে করতে পারবো, স্থানান্তর করতে পারবো। এখানে আমাদের ওই প্ল্যান্টটাতে আমাদের ময়লাগুলো 2 ভাগে সেপারেট হয়ে যাবে, অর্গানিক এবং ইনঅর্গানিক। অর্গানিক গুলো থেকে এখানে আবার জৈব সার তৈরি করবো, ওই প্ল্যান্ট ওইভাবে স্থাপন করা হচ্ছে। এটা অনেক বেশ বড় একটা প্রজেক্ট। আমরা আশা করি আমরা 3-4 মাসের ভিতরে আমাদের এই ময়লার যে সমস্যাটা এটা সমাধান করতে পারবো। আরেকটা হচ্ছে যে বাসার বাজারে রেজিস্ট্রেশন গাড়ির কথা যেটা বললেন, এটা আমি আসার আগে শুনছি যে প্রত্যেকটা 600 মানে অটো রিক্সাকে আমরা 600 টাকা করে রেজিস্ট্রেশন দিয়েছি। এটা এখন আমি আমাদের ওই যে পৌরসভার আমাদের একজন অফিসার আছে, সময় অফিসার, ওনাদেরকে আমি কমিটি করে বলছি যে আপনি এই বিষয়ে দ্রুত একটু ব্যবস্থা নিয়ে আমাকে জানাবেন যে কয়জনকে দেওয়া হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, রেজিস্টার উনি আমাকে দেওয়া আগামী মিটিংয়ে। আর হচ্ছে ফায়ার সার্ভিসের যেটা বলছেন, আমাদের এমপি মহোদয়কে আমি বলেছি মিটিং এর আগে, এইটার 80 শতক জায়গা 12 মৌজায় জমিটা অধিগ্রহণ করা হয়েছে, আমাদের কাছে তারা নামজারির জন্য এসেছে, আমরা নামজারি করে দিয়েছি। এবং এটা এক নেগে অর্থ ছাড় করা হয়ে গেছে, ডিপিপি হয়ে গেছে। এখন এটা শুধু স্থাপত্য অধিদপ্তর আছে, ওখান থেকে লেআউট প্ল্যান হওয়ার পরে এটা গণপূর্ত অধিদপ্তরে সারিয়া করবে, ওই যে আপনার টেন্ডার প্রক্রিয়া যাবে। আপনি গণপূর্ত ইঞ্জিনিয়ারের মধ্যে কথা বলেন, এটা দ্রুত কাজটা হবে। আর একটা হচ্ছে আমাদের ওই যে ড্রেনের কথা যে বললেন, আমি ওই দিন ছিলাম আসলে খুবই দূরে, একেবারে এখান থেকে প্রায় খাতঘর আসতে প্রায় 3-1.5 ঘন্টা মতো লাগে। যে আমি একটা সংবাদ পেয়েছি যে আমার পরিষেবার ড্রেনের কাজে অনিয়ম হচ্ছে, যে 7 ইঞ্চি জায়গায় 5 ইঞ্চি দিয়েছে সম্ভবত। পরে আমার ইঞ্জিনিয়ার এবং পুরো নির্বাহী কর্মকর্তা আমি পাঠিয়েছি, ওনারা তৎক্ষণিক গিয়ে ওইটা যেটা করার কথা 7 ইঞ্চি করিয়েছেন। এবং আমি ওই দিনে আধা ঘন্টার ভিতরে আমরা ওই ইঞ্জিনিয়ারকে দিয়েছি, ওই ঠিকাদারকে আমরা সহজ করছি 7 দিনের কার্য দিবসের ভিতরে সে আমাদেরকে এটা দেবে। কারণ দর্শনে জবাব দিয়ে নাই, আমরা তার পিপিআর অ্যাক্ট অনুসারে আমরা তার যে জামানত এটা বাতিল করবো, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আর গ্যাস সিলিন্ডার কথা যেটা বলছেন, গ্যাস সিলিন্ডার তো আমরা 3টা মামলা করেছি, তার মধ্যে 2জন খুচরা ডিলার, একজন বড় ডিলার, 3জনকে আমরা মোবাইল কোর্টের আওতায় এনেছি। আর আমাদের তেমন দেখতেছি না,
আর যে যানজটের জন্য আমাদের পৌরসভায় আসলে 6 জন লোক 8 জন লোক 2 শিফটে কাজ করতেছে। ওরা আসলে তো অনেক চেষ্টা করতেছে, কিন্তু এগুলো তো আসলে কোনো প্রশিক্ষণ প্রাপ্ত না, ট্রেন না। তারপর ওরা ওদের মতো করে অনেক চেষ্টা করতেছে। আমি মনে করি এখানে যে ট্রাফিকের যিনি পিএসএ আছে, ওনারা যদি আন্তরিকভাবে ডিউটি করে তাহলে এই রোজাতে মানুষের কিন্তু কষ্টটা অনেক লাঘব হবে। কিন্তু রোজা অনুসারে যানজট কিন্তু অনেক বেড়ে গেছে। কিন্তু ট্রাফিক কিন্তু কোনো আমি আসতে কোনো ট্রাফিকের প্রবলেম দেখি এটা তো আপনাদের অধীনে না মনে হয়, এটা জানি সরাসরি জেলার অধীনে। জেলার অধীনে এটা কিন্তু আপনি জেলাতে মিটিং বলবেন, ওরা রাস্তায় কোনো ডিউটি করেন। ওরা যখন আমি গাড়ি দাঁড়াই তখন তারা দেখি কোন দোকান থেকে বাইরে, এরা কিন্তু রাস্তায় তারা কোনো ডিউটি করে না। এখন আমার যেগুলো পরিষেবা আছে এরা তো কারোর সাথে বল প্রয়োগ করতে পারে না। কোনো সিএনজি ড্রাইভারের সাথে ওরা 3টা মাইরে গিয়েছে এরকম জোরে কথা, মানে একটু বল প্রয়োগ করে কথা বলতে গিয়ে। এখন আপনার কারোর সাথে যদি ভালোভাবে কাজ না করে তাহলে এই যানজট তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আর নিউ মার্কেট তো আমরা একটু যদি না, আমি শেষ করে ওই যে রাসেলকে কালকে পৌরসভা গেছে, ওই যে আমার এলাকার যে ট্রেনটা নিয়ে ঝামেলা হয়েছে, আমি আচ্ছা, এটা বড় একটু না এর অন্য বিষয়। পৌরসভার এক কর্মকর্তা না কর্মচারী বলছে যে এক মাসের সাথে এটা আমার পৌরসভার কয়টা স্টাফ আমি বদলি করবো, আমরা তোমাদের সাথে কথা বলবো, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। এখানে পৌরসভার লোকগুলো সব আপনাদের স্থানীয় লোকজন, সব স্থানীয় লোক। আর আমরা শুধু আমি আর আমার যারা কাউন্সিলর তারা বাইরে, আর সব হচ্ছে এখানে লোকাল। এটা আমরা কথা বলবো এটা বদলি করার জন্য। আর একটা বিষয় আর হচ্ছে যে আমরা কিভাবে এখানে চাকরি করে না, এটা পৌরসভার আইনে আছে যে এরা লোকালরা পৌরসভায় চাকরি করে। না, এটা কিছুদিন আগে একটা আইন হয়েছে যে আপনি আন্তঃজেলা বদলি করা যায়। আগে তো কোনো সময় আন্তঃজেলা পৌরসভার বাইরে বদলি হতো না। এখন কিছুদিন আগে একটা আইন হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে আপনাকে ইন্টার জেলায় আপনার ইন্টার পৌরসভার ভিতরে জেলা পৌরসভার ভিতরে বদলি করা যাবে। মাদকের বিষয়ে আপনি মাদক আপনি ধরেন যদি আপনি মনে করেন খাওয়া অবস্থায় কাউকে পান, আমাদেরকে সাথে সাথে ইনফর্ম করে যত রাতে হোক আমি আছি স্যার আছে, আমরা তাৎক্ষণিক মোবাইল কোড করবো। আর আমি তাহলে রমজান বেশি কথা বলবো না, আমাদের এমপি মহোদয় বলবেন, সবাইকে নির্দেশনা দিবেন। আরো আমার সঙ্গে শেষ করছি, সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি মহোদয়কে। এই পর্যায়ে আমি আমাদের আইন শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা এবং আমাদের অত্র আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হাসনাত মহোদয়কে অনুরোধ করছি তার বক্তব্য রাখার। আসসালামু আলাইকুম। আমরা মানে আইন শৃঙ্খলা কমিটির মিটিং এর একদম এন্ডিং এ আছি। তো এই ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম যে পুরা দেবিদ্রার একটা চিত্র উঠে আসছে, এর মাঝখানে আমাদের সরাসরি যে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে, মাদকের যে সমস্যা, তারপর হচ্ছে কিশোর গ্যাং, তারপর হচ্ছে আমাদের এদিক থেকে আছে মাটি কাটা, ইফটিজিং, এই জায়গাগুলো নিয়ে কথা হয়েছে। এক্ষেত্রে আমরা আমাদের ওসি মহোদয়ের দৃঢ় ভূমিকা আমরা প্রত্যাশা করি এবং ওসি মহোদয়ের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে ওনার যে অফিসাররা আছেন, ওনার জুনিয়র অফিসার বা ওনার যে ওয়ার্কফোর্স আছেন, উনি এটার শতভাগ ইউটিলাইজ করবেন এবং উনি স্বপ্রণোদিত হয়ে ওনার যে আইনগত জায়গা থেকে উনি আইনগত পদক্ষেপ নেবেন। আর আরেকটা বিষয় যেটা কিশোর গ্যাং এবং ইফটিজিং, এটা প্রতিরোধের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলেছি, আপনারা শান্তি রোড এবং দেবিদ্বার যেই নিউ মার্কেট থেকে শুরু করে নিউ মার্কেটটা আপনারা সিসিটিভির আওতায় নিয়ে আসেন, তাহলে আমরা কিশোর গ্যাং এবং ইফটিজিং প্রতিরোধে আমরা একটা দৃশ্যমান একটা পদক্ষেপ নিতে পারবো। আর ওসি মহোদয়কে অনুরোধ করব, আপনার যেই যাদের যে অফিসারদের সম্পর্কে ইতিমধ্যেই ঘুষ লেনদেন বিভিন্ন অবৈধ হচ্ছে বিষয়ের অভিযোগ এসছে, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একই সাথে সাথে মাটি কাটার বিষয়ে আপনার আরো দৃশ্যমান পদক্ষেপ আমরা প্রত্যাশা করি। আমরা গুমতি নদীকে আর যেন এক কোদাল মাটিও যেন না কাটে সেই বিষয়ে আপনি ব্যবস্থা নেবেন। টোটাল 5টা পয়েন্টে মাটি কাটা হয়, এই 5টা পয়েন্টের একটা পয়েন্টে যেন আজকে থেকে, গতকাল সাহস করে নাই, আজকে থেকে যেন এক কোদাল মাটিও যেন না কাটে এবং না কাটা হয়। কারণ কোনো এক কোদাল যদি মাটি কাটা হয়, এটার কিন্তু আপনাদের আইনগত দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ তাইলে আপনারা কোনো না কোনো জায়গায় প্রশ্রয় দিচ্ছেন বলেই ওনারা মাটি কাটার সুযোগ পাচ্ছে, অথবা আমরা বলবো এটা আপনার সমঝোতার ভিত্তিতে হচ্ছে। কারণ ইতিমধ্যেই যেহেতু একটা অভিযোগ আসছে যে এখানে থানা পুলিশ জড়িত, থানা পুলিশকে ম্যানেজ করে হচ্ছে এখানে মাটিটা কাটা হয় এবং মাটি কাটার আগেই তাদেরকে হচ্ছে আগে থেকে সচেতন করা হয় যে আমরা এই সময় থেকে এই সময় মাটি কাটবো। দেখা যায় এসিলেন মহোদয় আপনার ওই পুলিশকে যাইতে যাইতেই আপনার দেখা যায় পুলিশ আবার হচ্ছে জনশ্রুতি আছে যে পুলিশ আবার হচ্ছে মাটি যারা কাটে তাদেরকে আবার একটু সচেতন করে দেয়। এবং আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা যে জরিমানা করেন, এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়। মানে তারা যখন মাটিটা কাটে এই জরিমানার টাকাটা তারা এটাকে একটা ধরেই নেয় যে এটা আমার মানে অবচয় ব্যয় হিসাবে এটা যাবে। তো সেই জায়গা থেকে তাদের এই খরচটা তাদের গায়েই লাগে না।
তো সেজন্য আপনারা বিশেষ করে পুলিশের এখানে ভূমিকাটা হচ্ছে খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনারা করবেন। আরেকটা বিষয়, বাজার স্থানান্তরকরণ। আমি এখানে ইউনো মহোদয় এবং এসএলএন মহোদয়ের সহযোগিতা চাইবো। আপনারা যদি চান আজকেই আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো, এবং গতকাল আমি যখন বাজারে গিয়েছি ব্যবসায়ীরা আমাকে বলেছে তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে। আমরা প্রয়োজনে আইনগতভাবেই তাদেরকে এই জায়গায় কোনো বসতে দিব না, তাদেরকে আমরা বাধ্য করব আইনের জায়গা থেকে আইনগতভাবেই যে আপনারা ওখানে চলে যান। আপনার এই যে রাস্তার পাশে দেখবেন ওই যে আমরা ডিভাইডার দিছি, ডিভাইডার ঘেঁষে তারা বসতে চায়, এবং আমরাও যারা ক্রেতা আছে তাদেরকে উৎসাহিত করব যে আপনারা ওই বাজারগুলোতে যান। আমরা যদি এখানে সবাই দায়িত্ব নেই, আমরা আশা করি 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা বাজার উঠানো যাবে। আমরা যদি চাই, আমরা ক্রেতার যদি প্রয়োজনীয়তা থাকে এবং বিক্রেতা যদি উপযোগিতা তৈরি করতে পারে, ক্রেতা অবশ্যই যাবে। সকালে তো আমার আম্মা আব্বারা, আমাদের চাচা চাচিরা বাজার করতে পুরান বাজার যাইতো, পুরান বাজারে ওই যে একদম, এবং বাররা বাজারে যায়। একটা সময় দেখা গেছে এই বাজারে বাররা বাজারে যাইতো, ভিরেল্লা বাজারে যাইতো। উপযোগিতা তৈরি করলে অবশ্যই যাবে। এখন সেই ক্ষেত্রে আমরা আজকে থেকেই, আপনারা যদি চান আজকে সন্ধ্যার পর থেকে আমরা তাদেরকে নিয়ে আমরা হচ্ছে বাজারে গিয়ে আমরা তাদেরকে বলতে পারি যে এইখানে ফুটপাত থেকে, এখানে রাজীব ভাই মনে আছে, উনি গতকাল আমার একটা সমালোচনা করে পোস্ট দিয়েছেন, আমি এপ্রিশিয়েট করি। উনি বলেছেন আমি পশু হসপিটালের সামনে ফুটপাতে দোকান বসতে বলছিলাম। আমরা তাদেরকেও আমরা বলবো যে এখান থেকে শুরু করে একদম আপনার হসপিটাল পর্যন্ত আমরা কোনো ফুটপাতে আমরা দোকান বসতে দিব না। তাদের সবাইকে আমরা হচ্ছে ওই যে কি যেন বলে এটা, জেলা পরিষদের মার্কেটে এবং পৌরসভা মার্কেটে তাদেরকে ওইখানেই বসতে হবে। এর বাইরে জিরো টলারেন্স, কোনো ধরনের কাউকে স্পেস দেওয়া যাবে না, একদমই না। মানে এখানে মানবিকতা যদি দেখাইতে যাই, তাহলে এখানে হচ্ছে আমাদের নাগরিক সুবিধা হচ্ছে এখানে বিঘ্নিত হয়। এখানে যেহেতু অলরেডি আমাদের স্পেস করা আছে, সুতরাং এখানে আমাদের মানবিকতা, এখানে আমাদের কম্প্রোমাইজ করতেই হবে। আর আমরা তো অমানবিক হইতেছি না, তাদেরকে তো আমরা জীবিকার ব্যবস্থা করেই দিচ্ছি, তাদেরকে তো আমরা স্পেস করেই দিচ্ছি। সুতরাং আজকে ইফতারের পর থেকে আমাদের একটা এখানে ইফতার আছে, ইফতারের পর থেকেই এই বিষয়ে ব্যবস্থা নিব, এবং এই বিষয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে, আপনারা যদি চান আমাকে কোঅপারেট করে, মানে আপনাদের জায়গা থেকে আমি প্রত্যাশা করি, নচেত আমি একাই আজকে গিয়ে হচ্ছে ওনাদেরকে একদম মানে কালকে সকাল থেকেই আপনারাও আপনাদের ওই যে উপজেলা পরিষদের মার্কেট, জেলা পরিষদের মার্কেটটা আপনারা প্রস্তুত করে রাখেন, এখনই অর্ডার দিয়ে দেন যাতে করে প্রস্তুত হয়ে যায়, যেন আগামীকাল সকাল থেকেই ওখানে হচ্ছে ওনারা বাজার বসতে পারে। আর আপনাদের আহ্বান করবো দেবিদ্বারবাসী সবাইকে, আপনারা জেলা পরিষদের যে মার্কেটটা আছে ওখানেও আপনারা যাবেন, ওখানেও আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি পাবেন। আপনারা ফুটপাতে আর আসবেন না, আপনারা বিক্রেতাদেরকে অনুৎসাহিত করবেন। আর আরেকটা বিষয় যেটা আসছে, আজকে তো আমাদের যা শুরু হয়েছে, আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। এখানে অনেকে আছে, চেয়ারম্যান আছেন আমার বয়স থেকে বেশি, মানে ওনার চেয়ারম্যানই যেটা করেন এটা হচ্ছে আমার বয়স থেকে বেশি। আমার বয়স হচ্ছে 27 বছর 7 মাস। তো এখানে অনেকে চেয়ারম্যান আছে 30 বছর ধরে, ওইখানে অনেক টিচার আছেন যারা 30 বছর ধরে হচ্ছে আপনার টিচিং প্রফেশনে আছেন। বাসার কাকা তো হচ্ছে ধরেন উনি সাংবাদিকতা করেন আজকে কত সাল থেকে, উনি 50 বছর ধরে। আমার আব্বার বয়স 50 আছেন। আমি আপনাদের সহায়তা চাই। এখানে আপনারা প্রত্যেকটা প্রফেশনাল মানুষ, আমরা কিন্তু এক একজনের প্রতিযোগী না, আমরা এক একজনের সহযোগী। আপনারা যারা জার্নালিস্ট আছেন, বিভিন্ন প্রফেশনালস আছেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আছেন, আপনাদের চেয়ারম্যানদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো আমরা পরে কথা বলবো সমন্বয় মিটিং এ। তো আমরা সহযোগিতার ভিত্তিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি আমরা এক একজনকে আমরা সহযোগিতা করি, তাইলে আমরা একটা সুখী সমৃদ্ধ উন্নত দেবিদ্বার গড়ে তুলতে পারবো এবং নাগরিক বান্ধব একটা দেবিদ্বার গড়ে তুলতে পারবো। আমরা প্রত্যাশা করি প্রশাসন আমাদের কিন্তু বিরুদ্ধে না, বা আমরাও প্রশাসনের বিরুদ্ধে না, আমরা কিন্তু এক একজনের পরিপূরক। তারাও তাদের জায়গা থেকে চেষ্টা করে। এখানে যে অফিসার গুলো আছে, ওই অফিসার গুলা কিন্তু তাদের সততা, দক্ষতা, মেধা দিয়ে আজকে তারা এই চেয়ার গুলাতে আসছে। উনি যে এই পোশাকটা পরে আছে, এটার পিছনে কিন্তু ওনার শ্রম, মেধা এবং ওনার ত্যাগ অনেক কিছুই আছে। আমার পাশে যে 2 জন অফিসার আছেন, তারা বাংলাদেশের সবচেয়ে কঠিন 2টা পরীক্ষা দিয়ে তারা হচ্ছে এই চেয়ার গুলাতে আসছেন, এবং এই চেয়ার গুলা বসা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন এবং লক্ষ্য। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে কোঅপারেট করবো। একই সাথে আমরা আপনাদের সর্বোচ্চ আপনাদের পেশাগত কোঅপারেশন আপনারা প্রত্যাশা করি, যাতে করে আমরা একটা গতকালের থেকে আজকে একটা ভালো দেবিদ্বার, এবং আজকের থেকে আগামীকাল যেন আজকের তুলনায় একটা ভালো দেবিদ্বার আমরা জনগণকে দিতে পারি। জনগণ আমাদেরকে বিনা পয়সায় ভোট দিছে, একটা পয়সা আমি খরচ করি নাই, একটা পয়সাও। 100 টাকা টেম্পি ইলেকশন করছে, আমি 100 টাকাও খরচ করি নাই। তো সুতরাং আমার দায়বদ্ধতা হচ্ছে দেবিদ্বারের মানুষের কাছে, যে ভোট দিছে তার কাছে, যে ভোট দেয় নাই তার কাছেও। এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে, আমি শতভাগ দিয়ে আমি সব নাগরিকের জন্য একটা নাগরিক বান্ধব
দেবিদ্বার গড়ে তোলার জন্য আমি চেষ্টা করব। এবং আপনি একটা লাস্ট বলে যাই, লাস্ট 1 মিনিট, আপনি হচ্ছে মানে আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনি অপরাধী না, সিম্পল, এর বাইরে আমার কোনো ইকুয়েশন নেই। তো আপনার যে আছে কি যে হালাল বললাম, আপনি আজকে ব্যবস্থা নেবেন এবং হচ্ছে একটা সবাই যেন সরাসরি অ্যাক্সেস আপনার পায়, এই প্রত্যাশাটা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে। আমরা দীর্ঘক্ষণ ধরে মিটিং এ আলোচনা করছি, আমাদের অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে। আমাদের এমপি মহোদয় যেসব দিক নির্দেশনা দিয়েছেন এবং যেসব বিষয় উঠে এসেছে এগুলো আমাদের রেজলিউশনে আসবে।